এসআইআর নিয়ে নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টে, বিচারকদের তত্ত্বাবধানে হবে এসআইআর, জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত, মানতে হবে রাজ্য সরকারকে, একেবারে ঐতিহাসিক নির্দেশ। অন্যদিকে কমিশন রাজ্য দোষারোপের খেলা চলছে এই মর্মে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। আর ফের রাজ্য পুলিশের ডিজিকে কড়া বার্তা দিয়েছে আজ সুপ্রিম কোর্ট। একদমই আমরা আলোচনায় আসবো। তন্ময়, একদম যদি আমি 9 তারিখের দিকে তাকাই, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা অত্যন্ত কড়া ছিল, এবং সেদিন সুপ্রিম কোর্ট কি বলেছিল যে এসআইআর নিয়ে কোনো বাধা সুপ্রিম কোর্ট বরদাস্ত করবে না, বাধা এলে প্রয়োজনে সুপ্রিম কোর্ট যে কোনো পদক্ষেপ নিতে পারে। এবং সেটা আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে একেবারে পরিষ্কার হয়ে গেল যে বিচারকের তত্ত্বাবধানে হবে এসআইআর, এবং জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্ত সেটা কমিশনকে যেমন মানতে হবে, রাজ্যকে মানতেই হবে। প্রশ্নটা এখানে তন্ময়, যদি শুরু থেকে রাজ্য সরকার সহযোগিতা করতো, বারবার কমিশন যে অভিযোগ করেছে, তাহলে তো এই পরিস্থিতিটাই তৈরি হতো না। মোট 13টা রাজ্যে এসআইআর হচ্ছে। দেখো, এই যে জলের গ্লাসটা আছে, এই গ্লাসটার এক একজন এক একভাবে ব্যাখ্যা করবে। কেউ বলবে এটা হাফ ভর্তি, কেউ বলবে হাফ খালি। আমি এটাকে দেখি যে পুরোটাই ভর্তি, হাফ জল দিয়ে হাফ হচ্ছে হাওয়া দিয়ে, কিন্তু গ্লাসটা ভর্তি। এই যে পজিটিভভাবে দেখা, এখন এই রায়টার পজিটিভভাবে কেন দেখছি আমরা, কেন রায়টাকে স্বাগত জানাচ্ছি, কারণ আজ সকালেও আমার কাছে বিভিন্ন মেসেজ এসছে, নিশ্চয়ই তোমাদের কাছেও এসে থাকবে। সেটা হচ্ছে রোল অবজারভাররা, আমি দেখাচ্ছিও, রোল অবজারভাররা ইআরও এবং এইআরওদেরকে পরিষ্কার পোর্টালে যে হিয়ারিং হয়েছে, ডকুমেন্ট একবার সাবমিট হয়ে গেছে, সেই ডকুমেন্ট রিভিউ হয়ে গেছে, তারপরে আবার লিখেছেন ডকুমেন্ট টু বি রিভিউড করে ফেরত পাঠিয়ে দিয়েছেন, এবং বাধ্য করছেন ওই নামগুলোকে ডিলিট করতে, এবং সে সংখ্যাটা একটা দুটোই নয়, হাজার হাজার। আমি একটু শতরূপের কাছে যাব। শতরূপ, একেবারে মাননীয় প্রধান বিচারপতি তিনি এই কথা বলছেন যে বিহারেও তো হয়েছে, সেখানে তো মাত্র একটা অভিযোগ এসেছে, এ রাজ্যে এত কেন হইচই হচ্ছে? দেখুন, তন্ময়দা প্রথমেই যেটা বললো, আমি তন্ময়দার সাথে কিছুটা সহমত। যেটা বলছিলেন যে কেউ বলবে একটা গ্লাস অর্ধেক ভর্তি, কেউ বলবে গ্লাসটা অর্ধেক খালি, তৃণমূল খালি ভাববে কতক্ষণে গ্লাসটা চুরি করবো। যাই হোক, কিন্তু এখন যেটাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একটা নাকি উনি ওনার দিক থেকে অ্যাডভোকেট হিসেবে বা কিছু একটা হিসেবে গেছিলেন, গিয়ে কিছু আর্গিউ করে এসেছেন। উনি এত ভালো আর্গিউ করেছেন যে ওনার আর্গুমেন্ট শুনে সুপ্রিম কোর্ট ওনার সরকারের অফিসারদের কাছ থেকে সমস্ত দায়িত্ব নিয়ে অন্য লোকের হাতে দিয়ে দিয়েছে। এটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জয়। দ্বিতীয় কথা হচ্ছে, যে প্রশ্নটা বা যে কথাগুলো এর আগে এখানে বলা হয়ে গেল, আমি সেগুলোর পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু ভারতের একজন নাগরিক হিসেবে এইটা আমাদের কাছে খালি দুর্ভাগ্যজনক নয়, এটা দুশ্চিন্তার। একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার মতো একটা অত্যন্ত জরুরি কাজকে নিয়ে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার বা এমনকি নির্বাচন কমিশনেরও বারবার করে গাফিলতি এবং কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত একটা পলিটিক্যালি মোটিভেটেড ভূমিকা চিহ্নিত হচ্ছে। মানে রাজ্য সরকারের তো হচ্ছেই, হাজার রকমভাবে সেই প্রক্রিয়াকে বাধাদান করা থেকে শুরু করে, গুন্ডা পাঠিয়ে গুন্ডামি করা থেকে শুরু করে, জাল ডকুমেন্ট বানিয়ে লোকের নাম জোর করে রাখতে বাধ্য করা থেকে শুরু করে রয়েছে। আবার যে সুপ্রিম কোর্ট এর আগে বিহারের সময় যখন মামলা হয়েছিল, ইলেকশন কমিশনের উপর সম্পূর্ণ আস্থা রেখেছিল যে ভোটার লিস্ট তৈরি করার ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত সর্বোচ্চ, তার উপর কেউ কোনো কথা বলতে পারবে না, সেই সুপ্রিম কোর্টকে একাধিকবার ইন্টারভিউ করে ইলেকশন কমিশনকে বিভিন্ন নির্দেশ দিতে হচ্ছে, দিতে হচ্ছে, এবং রাজ্য সরকারকেও বলতে হচ্ছে। এবং যেটা তন্ময় উল্লেখ করছিল, কিন্তু এসআইআর যে হবেই সেটা যেমন গত 9 তারিখ গত 9 তারিখ সর্বোচ্চ আদালত বলে দিয়েছিল, এবং সেখানে সব রাজ্যকে এটা বুঝতে হবে কোনো বাধা বরদাস্ত করা যাবে না। আচ্ছা, দেখুন, প্রথম কথা হচ্ছে, এর আগের বার যখন প্রশ্ন করেছিলেন মোটামুটি 32 সেকেন্ড মতো সময় দিয়েছিলেন কথা বলার, এবার আশা করছি 31 সেকেন্ডে আমাদের থামিয়ে দেবেন। আমি যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, দেখুন, আমি খুব বিনয়ের সঙ্গে এটা বলছি, সুপ্রিম কোর্ট ডিজিকে নির্দেশ দিচ্ছে, রাজ্য সরকারকে ভর্ৎসনা করছে। এই এসআইআর প্রক্রিয়া আমরা একাধিকবার এই দৃশ্য দেখেছি, এবং বড় কথা হচ্ছে এসআইআর প্রক্রিয়া বলে খালি নয়, গত 5-7 বছরে এইখানে বসে এরকম 5-7টা ঘটনা বলতে পারি, যেখানে কিনা কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারকে, ডিজিকে ইত্যাদিকে তাদের ভূমিকা যে অসাংবিধানিক সেটাকে পয়েন্ট আউট করেছে, ভর্ৎসনা করেছে। আমার খুব সহজ প্রশ্ন হচ্ছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ থেকে শুরু করে সরকারি অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেআইনি কাজ করে, মমতা ব্যানার্জির নির্দেশে বেআইনি কাজ করলে কি কি সুবিধা হতে পারে তা এরা সবাই জানে, সেই কারণেই এরা করে। মমতা ব্যানার্জির নির্দেশে বেআইনি কাজ করলে কি কি অসুবিধা হতে পারে তার একটা উদাহরণ কি কোনোদিন সেট হবে? আদালত কি শুধুমাত্র ভর্ৎসনা করবে, প্রশ্ন করবে, নাকি যেখানে দরকার সেখানে শাস্তি দেবে, একটা ব্যবস্থা নেবে? আমাদের মনে আছে, আজকে ধরুন পঞ্চায়েতের ক্ষেত্রে আপনাদের সবার মনে থাকবে, হাইকোর্ট নির্দেশ দিল যে সেন্ট্রাল ফোর্স চেয়ে রাজীব হাসিনাকে ডেপুটেশন দিতে হবে, রাজীব হাসিনা দিল না, পঞ্চায়েত ভোট হয়ে গেল, সব কিছু হয়ে যাওয়ার পরে রাজীব হাসিনা কোর্টে দাঁড়িয়ে বললো যে আপনারা নির্দেশ দিয়েছিলেন, আমি পালন করতে পারিনি, আই এম ভেরি সরি, দয়া করে কোনো ব্যবস্থা নেবেন না, এবং কোনো ব্যবস্থা নেওয়াও হলো না। আমি কাইন্ডলি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এক্স্যাক্টলি 31 সেকেন্ড হয়ে গেল না? আচ্ছা, আমি বলছি কি যে আমি এটাই আমার বক্তব্য, যে দেখুন, আমি খুব আন্তরিকভাবে মানে একজন নাগরিকের জায়গা থেকে বলছি,
পুলিশ থেকে শুরু করে সরকারি অফিসাররা বারংবার একটার পর একটা বেআইনি কাজ যদি রাজ্য সরকারের কথায় করে যায়, যা কিনা শুধুমাত্র আমরা বিরোধীরা অভিযোগ করছি না, যা কিনা সুপ্রিম কোর্ট, দেশের এপেক্স কোর্ট, তারাও বলছে তোমাদের ভূমিকাটা বেআইনি, তারপরে যদি একটা ক্ষেত্রে একটা কোনো ব্যবস্থা সুপ্রিম কোর্ট না নেয়, তাহলে সুপ্রিম কোর্টের কাজ কি শুধুমাত্র একটা জাগ্রত বিবেক হিসেবে তাদেরকে তাদের দায়িত্বটাকে মনে করিয়ে দেওয়া, নাকি তারা বেআইনি কাজ করলে শাস্তি দেওয়া? শাস্তি যদি না দেয়, তাহলে আপনি আমাকে বলুন, একটা দিকে রইল সুপ্রিম কোর্টের শুকনো ভর্ৎসনা, আর একটা দিকে রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের অফার করা 10 রকমের প্যাকেজ। তাহলে একজন পুলিশ আধিকারিক কি সরকারি কর্মচারী কোনটা বেছে নেবেন? যেটা বেছে নেওয়ার তারা সেটাই বেছে নিচ্ছে। মাঝখান থেকে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা, ডেমোক্রেসি সবকিছু এখানে নর্দমায় ভেসে গেছে। গোটা ভারতের এতগুলো রাজ্যে আজকে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যে এই ঘটনা ঘটছে না, যা কিনা এবং আজকে এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে আমরা এই পশ্চিমবাংলার ক্ষেত্রে এই নির্দেশটা দিচ্ছি কারণ এটা একটা এক্সেপশনাল সিচুয়েশন। কেন এক্সেপশনাল সিচুয়েশন? অন্য রাজ্যের কি 5টা হাত পা আছে যা পশ্চিমবাংলার নেই? কেন পশ্চিমবাংলা যে এক্সেপশন? কেরালাতে এসআইআর হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, বহু জায়গাতে বহু সমালোচনা সবকিছু উঠেছে, তারপরও রাজ্যের সরকার একদম ঘোষিতভাবে বেআইনি কাজ করছে, সুপ্রিম কোর্ট সেটাকে চিহ্নিত করছে, তারপরও না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, না চিফ সেক্রেটারির বিরুদ্ধে, না ডিআইজির বিরুদ্ধে কারোর ক্ষেত্রে একটা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সুপ্রিম কোর্টের এই ভূমিকার পরে আমরা কার কাছে জাস্টিসের আশা করব? আমি বুঝতে পেরেছি যে তার অবসাদটা বুঝতে পারছি যে ভেসে গেছে, সংগঠন ভেসে গেছে, সেরকম সবকিছুই ভেসে গেছে মনে হচ্ছে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে সংগঠন এখন এমন জায়গায় পৌঁছে সুপ্রিম কোর্ট কি মানুষ যে এতটা হেনস্থা হয়েছে সেই বিষয়ে সুপ্রিম কোর্টের কি আমি হতাশা কি বলেছি? বললে যে সুপ্রিম কোর্ট এইগুলো কিছু নিচ্ছে না, সুপ্রিম কোর্ট আমরা চালাই না, আমাদের রাজ্য না হলে আমরা চালাই। আমি বলছি কি, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে বিচারপতিরা, টাকা নিয়ে বিচারপতিরা বিচার বিক্রি করছেন এইটা বলে না হাইকোর্টে কনভিক্টেড, আমাদের ট্যাক্সের টাকায় 5 লাখ টাকা জরিমানা দিয়ে পেনাল্টি দিয়েছেন। এখানে বসে জ্ঞান দেবেন না। আমি তন্ময় একটা কথা বলছি, সেটা যে দেখুন, আমি বুঝতে পারছি তন্ময় দাও যেখানে খুশি, তরুণ জ্যোতি যেখানে খুশি বেকার তর্ক করছে কেন? রায়ের বা আজকের অবজারভেশনের কোন পার্টটা নিয়ে আমাদের প্রশ্ন আছে, আমি এর আগে সেটা বলার চেষ্টা করছিলাম। জাস্ট ওই কথা আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই যে বারবার করে রাজ্যের সরকারি অফিসার এবং পুলিশকে নিন্দা করা সত্ত্বেও সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে কোনো কংক্রিট ব্যবস্থা নিচ্ছে না। খালি আপনাদের মনে করাই, আরজি করের ঘটনার সময় একজন বিচারপতি সুপ্রিম কোর্টের নিজের চেয়ারে বসে বললেন, পুলিশের যে ভূমিকা দেখেছি কলকাতা শহরে আমরা এই ঘটনায়, গত 30 বছরে এই জিনিস আমি আমার জীবনে দেখিনি। এবার আমরা কি আশা করব? 30 বছরে যে কাজ, মানে যেটা এর আগে 30 বছরে পুলিশকে করতে উনি কখনো দেখেননি, সেই কাজটা পুলিশ করেছে বলে এমন একটা ব্যবস্থা নেবেন যে ব্যবস্থাটাও আমরা গত 30 বছরে কখনো দেখিনি। তার বদলে কোনো ব্যবস্থা হলো না, খালি নিন্দাতেই গল্প শেষ। এইটা কেন হবে? আর তার সঙ্গে আমি এখানে একটা প্রশ্ন এই আলোচনাতেই ফিরবো। দেখুন, আজকে সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে যে একদম বিচার বিভাগকে সক্রিয় করে দিয়ে সেক্ষেত্রে রাজ্যকেও যেমন মানতে হবে, কমিশনকেও মানতে হবে। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়, যেখানে যা শুনে প্রধান বিচারপতি বলেন যে দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। তারপরে কিছুটা কঠোরভাবে বিচারপতিরা এটা বলেন যে আমরা আশা করি উভয় পক্ষই এসআইআর এর গুরুত্ব বুঝতে পারছেন, যারা আপনারা এসআইআর সম্পন্ন না করেন তাহলে ভোট করাতে পারবেন না, যদি আপনারা ভোট না করান তাহলে এর পরিণতি কি হবে? একেবারে বিচারপতিরা এটা কঠোরভাবে বলেছেন আজকে। শতরূপ, দেখুন, আমি একটা জিনিস আমার কাছে একদম পরিষ্কার নয়, যেটা তন্ময়দা বলছে অন্যান্য রাজ্যে কেউ ছিল না, কিন্তু পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রয়েছে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম, যখন বাংলা এসআইআরটা শুরু হচ্ছে, আমাদের কাছে তো বিহারের উদাহরণ ছিল, প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে বিহারে যা করতে পেরেছে বিজেপি, তা পশ্চিমবাংলায় করতে পারার কথা নয়। তার কারণটা হচ্ছে ওখানে সরকারটা ওদের, আর পশ্চিমবাংলায় যতই ইলেকশন কমিশন করুক, যাই করুক না কেন, আলটিমেটলি যেহেতু ইলেকশন কমিশনের হাত পাগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা, সুতরাং বিজেপি চাইলেও আর কিছু লোকের নাম বাদ চলে গেল, কি ইলেকশন কমিশন চাইলেও আর কিছু লোকের নাম বাদ চলে গেল, এটা বাংলায় হওয়ার কথা নয়। এই জায়গায় আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই চাইতেন যে ইলেকশন কমিশনের কোনো উদ্দেশ্য রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তারা নাম কাটতে এসছে এখানে, কিন্তু জেনুইন নাম বাঁচাতে হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতেন? আরও বেশি করে নিজের সরকারি অফিসারদেরকে ইনভলভ করতেন এই প্রক্রিয়াতে, যাতে করে কিনা তারা একটা পাহারাদারিত্বের কাজ করতে পারে। তোমার উপর হাজার রাজনৈতিক চাপ থাক, ইলেকশন কমিশনের পলিটিক্যাল মোটিভেশন থাক, তবু তোমার হাত দিয়ে যেন বাংলার কোনো জেনুইন ভোটারের নাম বাদ না যায়, সেটা তুমি নিশ্চিত করবে। এই দায়িত্ব তোমাকে দিলাম। তার বদলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানে বারবার করে এমনকি কোর্ট নির্দেশ দেওয়ার পরেও যে উনি সরকারি অফিসারদেরকে দিলেন না, তার ফলে যে
কখনো বাইরে থেকে মাইক্রো অবজারভার আসলো, আর এখন হচ্ছে জুডিশিয়াল অফিসারদের হাতে ব্যাপারটা চলে গেল। এইটা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন উদ্দেশ্যটা সাধিত হলো? একটা জিনিস পরিষ্কার, ওনার রাজনৈতিক উদ্দেশ্য সাধিত হলো। উনি কখনো মিটিং করছেন এসআইআর এর বিরুদ্ধে, উনি কখনো সুপ্রিম কোর্টে গিয়ে গলায় কালো রঙের কাপড় জড়িয়ে ওখানে মানে উকিল সাজছেন, এই কখনো উনি বলছেন যে এইটা হবে না, ওইটা কল্যাণ ব্যানার্জি বাইট দিচ্ছে। এর ফলে ওনার পলিটিক্স হলো, একটা অপটিক্স, যেটা আপনারাও বারবার করে বলছেন যে একটা দৃশ্যকল্প তৈরি হলো যে দিদি আমাদের হেভি লড়ছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু ওনার কাছে কিন্তু, ওনার হাতে কিন্তু এই সুযোগটা ছিল, যে সুযোগ বিহারে ছিল না, সেই সুযোগ কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল। একেবারে নিজেদের সরকারি অফিসারদের মাধ্যমে এটা নিশ্চিত করা যাতে বাংলায় একজনও সংখ্যালঘু মানুষের কি, একজনও মতুয়া মানুষের কি, কোনো মানুষের অন্যায়ভাবে নাম না কাটা যায়। উনি ইচ্ছাকৃতভাবে সেই কাজটাকে না করে ওনার অফিসারদেরকে বিদ্রোহ করে নিয়ে বিজেপির বিরুদ্ধে এই দৃশ্যকল্প নির্মাণের রাজনীতি, এই অপটিক্সের রাজনীতিটাই উনি প্রায়োরিটি করলেন। বিজেপির তরফেও যেমন দৃশ্যকল্পের রাজনীতি তৈরি করা হচ্ছে, তেমন তৃণমূলের তরফও একেবারে দিন ঘোষণার আগে থেকে এসআইআর নিয়ে আজ অব্দি যা চলছে, বিশ্বনাথ দা, রাজনৈতিক ডিভিডেন্ড কার ঘরে যাবে? দেখো, মানে আজকে খুব আনন্দের দিন এক অর্থে আমাদের সাধারণ মানুষের, যে এই নির্বাচনটা আমি প্রতিদিন তোমাদের বলছিলাম যে এসআইআর এর উপর ভিত্তি করে নির্বাচনটা হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু আজকের রায়ের ফলে আমি নিশ্চিত যে এসআইআর এর যে রাজনৈতিক প্রভাব, সেটা না তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে না বিজেপির পক্ষে যাবে। তার কারণ মাঝখানে সুপ্রিম কোর্ট চলে আসার ফলে নাম যুক্ত হওয়া বা নাম বাদ যাওয়া কোনোটার জন্যই না তৃণমূলকে দায়ী সরাসরি করা যাবে না বিজেপিকে দায়ী করা যাবে, দায় হবে সরাসরি সুপ্রিম কোর্টের। ফলে মানে তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালির রাজনীতি, নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে বাংলা বাঙালির রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সুযোগ ছিল নির্বাচন পর্যন্ত, সেই সুযোগ তারা হারালো। আর বিজেপির পক্ষেও যে কেন রোহিঙ্গাদের নাম রয়ে গেল বা মুসলিমদের নাম রয়ে গেল, সেটাকে নিয়েও আগামী দিনে কিন্তু আর এগোনোর সুযোগ নেই, কারণ সবটাই বিচার বিভাগীয় তত্ত্বাবধানে হচ্ছে। ফলে বেকারত্বের প্রশ্ন সামনে আসবে, রুটি রোজগারের প্রশ্ন নির্বাচনের প্রচারে আসবে, এবং এটা ভীষণ আশাবাদী আজকে একটা রায়। যদিও সংবিধানের পরিবর্তন ঘটে গেল, কিন্তু তারপরেও আমি বলবো আমাদের রাজ্যে নির্বাচনী প্রচারের অভিমুখটাই চেঞ্জ হয়ে গেল এসআইআর থেকে সাধারণ নাগরিকদের জীবন জীবিকার ইস্যু এবং কতটা পরিবর্তিত হয়। আর শুরু থেকে যেটা আমাদের কথা ছিল যে সুষ্ঠু নির্ভুল ভোটার তালিকা, একেবারে ত্রুটি মুক্ত ভোটার তালিকা, সেটারও অপেক্ষায় আমরা রইলাম।